ওয়েলকাম স্টুডেন্টস। এখন আমরা দ্বাদশ শ্রেণীর রসায়ন থেকে দ্রবণের অন্তর্গত অভিস্রবণ চাপ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, অভিস্রবণ চাপ দুটি ভিন্ন গাঢ়ত্বের দ্রবণের মধ্যে হয়, বা ভিন্ন গাঢ়ত্বের একটি দ্রবণ আর একটি বিশুদ্ধ দ্রাবকের মধ্যে হয়। কি হয়, যদি দুটি আলাদা গাঢ়ত্বের দ্রবণকে অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকে। অর্ধভেদ্য পর্দা কি? যে পর্দা তার ইচ্ছামতো পদার্থকে তার মধ্যে দিয়ে যাতায়াত করতে দেয়, সব রকম পদার্থকে তার মধ্যে দিয়ে যাতায়াত করতে দেয় না। তো দুটি ভিন্ন গাঢ়ত্বের দ্রবণ নিয়ে তাকে যদি আমরা অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করি, নর্মালি কি হয়, যেটি নিম্ন গাঢ়ত্বের দ্রবণ সেখান থেকে দ্রাবক উচ্চ গাঢ়ত্বের দ্রবণের মধ্যে প্রবেশ করে। যেমন আমি যদি একটি গাঢ় চিনির জলের দ্রবণ আর একটি লঘু চিনির জলের দ্রবণকে পাশাপাশি রেখে মাঝখানে একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে দিই, লঘু চিনির জলের দ্রবণের যে দ্রাবক অর্থাৎ জল, সেটি গাঢ় দ্রবণের মধ্যে প্রবেশ করবে। এটিকে আমরা অভিস্রবণ বলতে পারি। অথবা যদি একটি দ্রবণ আর বিশুদ্ধ দ্রাবককে পাশাপাশি অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখি, অর্থাৎ একটি চিনির জলের দ্রবণ আর শুধু জলকে যদি পাশাপাশি অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখি, তাহলে কি হবে, বিশুদ্ধ দ্রাবকটা গিয়ে দ্রবণের মধ্যে প্রবেশ করবে। এই যে পদ্ধতিটা, তাকেই বলা হয় অভিস্রবণ। অর্থাৎ অভিস্রবণ পদ্ধতিতে সব সময় কম গাঢ়ত্বের দ্রবণ থেকে দ্রাবক বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে যায়। ঠিক আছে, এবার অভিস্রবণ এই যে ঘটনাটা, এটা কেন ঘটে? অভিস্রবণ বিষয়টা তড়িতের সাথে একই রকম অনেকটা। আমরা যেমন জানি উচ্চ তড়িৎ নিম্ন তড়িৎ, উচ্চ তড়িৎ যুক্ত কোনো বস্তু থেকে তড়িৎ সর্বদা নিম্ন তড়িৎগ্রস্ত অঞ্চলের দিকে যায়। তেমনি দুটো দ্রবণকে পাশাপাশি রেখে দিলে তাদের ভিতরে যদি রাসায়নিক বিভবের পার্থক্য হয়, তাহলে অর্ধভেদ্য পর্দার দুপাশে থাকা দুই দ্রবণের রাসায়নিক বিভব সমান করার তাগিদেই অ্যাকচুয়ালি উচ্চ বিভব অঞ্চল থেকে দ্রাবক নিম্ন রাসায়নিক বিভব অঞ্চলে যায়। তো অভিস্রবণের মূল কারণ যেটি, সেটি হচ্ছে রাসায়নিক বিভবের পার্থক্য, এবং এই পার্থক্যটা উভয় পাশে সমান করার যে তাগিদ, সেটি হলো অভিস্রবণের কারণ। অভিস্রবণের বাস্তব একটি উদাহরণ আমরা জানি, শুকনো কিশমিশ নিয়ে সেটাকে যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে রাখি, কিছুক্ষণ পর দেখা যাবে কিশমিশগুলো ফুলে উঠেছে ঠিক পূর্বে যেমন আঙুরের সাইজ ছিল সেভাবেই। অর্থাৎ এক্ষেত্রে কিশমিশের ভেতরে দ্রবণের গাঢ়ত্ব অনেক বেশি ছিল, তাই বাইরের দ্রবণ অর্থাৎ জল যেটা কম গাঢ়ত্ব ছিল, সেখান থেকে দ্রাবক ওই কিশমিশের ভিতরে প্রবেশ করে সেটাকে ফুলিয়ে দিয়েছে। এবার যে অর্ধভেদ্য পর্দার কথা আমরা পড়লাম, অর্ধভেদ্য পর্দা মূলত প্রাকৃতিকও হতে পারে, কৃত্রিমও হতে পারে। যে সমস্ত পর্দা প্রাকৃতিক হবে তারা বেশি চাপ সহ্য করতে পারে না, কৃত্রিমগুলো একটু বেশি চাপ সহ্য করতে পারে। শূকরের মূত্রথলি বা উদ্ভিদের যে কোষ পর্দা, এগুলো সবই প্রাকৃতিক অর্ধভেদ্য পর্দা। আর সছিদ্র মাটির একটা পাত্র নিয়ে তার উপরে যদি কিউপ্রিক ফেরোসায়ানাইডের আস্তরণ দিয়ে নেওয়া হয়, সেটি হয় কৃত্রিম অর্ধভেদ্য পর্দা। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ জানলাম অভিস্রবণ কি এবং সেটা কেন হয়। এবার জানি অভিস্রবণ চাপটা আসলে কি। তাহলে একটু আগেই বললাম, নর্মালি কোনো দ্রবণ আর বিশুদ্ধ দ্রাবককে যদি অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখি, তাহলে কে গাঢ়? এখানে দ্রবণ গাঢ়, বিশুদ্ধ দ্রাবক হালকা। সে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রাবক সব সময় দ্রবণের দিকে প্রবাহিত হতে থাকে। এখন আমরা এর উপরে যদি নির্দিষ্ট চাপ প্রয়োগ করি, এই ঘটনাটাকে আমরা বন্ধ করে দিতে পারি। মানে নর্মালি বিশুদ্ধ দ্রাবকটা তো দ্রবণের দিকে যাচ্ছিল, দ্রবণের উপরে আমরা চাপ প্রয়োগ করে এই ঘটনাটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারি। যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে এই ঘটনাটা বন্ধ করা যাবে, তাকেই বলা হবে অভিস্রবণ চাপ। এবার অভিস্রবণ চাপ সংক্রান্ত বিজ্ঞানী ভ্যান টপ আমাদের 3টি সূত্র দিয়েছেন। তো জেনে নিই সূত্রগুলি কি কি। সূত্রগুলি কষ্ট করে মুখস্থ করার আগে আমি বলবো, শুধু এইটুকুনি মনে রাখলেই সূত্র 3টে এখান থেকেই হয়ে যাবে। অভিস্রবণ চাপকে যদি পাই দিয়ে, মোলার গাঢ়ত্বকে সি, পরম উষ্ণতাকে টি, আর এটি হচ্ছে ধ্রুবক আর, সার্বজনীন গ্যাস ধ্রুবক যেটা পড়েছিলাম আমরা, সেটার মান এটা একই ব্যাপার। তো এইটুকু যদি মনে রাখি, 3টে সূত্র এখান থেকেই হয়ে যাচ্ছে। তাহলে প্রথম বলি, ভ্যান টপের প্রথম সূত্র, পাই মানে অভিস্রবণ চাপ সমানুপাতিক সি মানে গাঢ়ত্ব। অর্থাৎ উষ্ণতা যদি স্থির রেখে দেওয়া হয়, কেমন দ্রাব, এই দু তিনটে পার্টে যা বলছি সেই একই কথা। অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন দ্রাবের কেমন দ্রবণ? লঘু দ্রবণ। তাহলে স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী,
তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে অভিস্রবণ চাপ মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। বাস, অভিস্রবণ চাপ পাই, মোলার গাঢ়ত্ব সি হলে পাই সমানুপাতিক সি। এটাই হচ্ছে প্রথম সূত্র। এখানে একটা ছোট্ট অংশ জুড়ে রাখি, মোলার গাঢ়ত্ব তার আয়তনের ব্যস্তানুপাতিক হয়, আয়তন যত বাড়বে গাঢ়ত্ব তত কমবে। তাহলে আমরা কখনো কখনো পাই সমানুপাতিক সি না বলে সেখানে পাই সমানুপাতিক 1/v ব্যবহার করতে পারি। ঠিক আছে। দ্বিতীয় সূত্র যেটা সেটা বলি পাই সমানুপাতিক টি, তাহলে একই কথা। এবার স্থির উষ্ণতা তো আর বলতে পারবো না, এবার টি নিয়ে ভাবনা চিন্তা। তাহলে এবার স্থির গাঢ়ত্ব, তাহলে স্থির গাঢ়ত্বে কেমন দ্রাব? সেই অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের, একই কথা। অভিস্রবণ চাপটা তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, পাই ভ্যারিজাস ক্যাপিটাল টি। ঠিক আছে। আর তৃতীয় যে সূত্রটা সেটা এর আগের সূত্র দুটোর সাথে একই রকম। স্থির উষ্ণতায় কোনো একটা দ্রাবকের নির্দিষ্ট পরিমাণ নিলাম, নিয়ে তাতে ভিন্ন ভিন্ন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব যদি সমমোল মেশাই, যেমন দুটোতেই যদি আমি 50 ml করে দ্রাবক 50 ml করে জল নিলাম দুটোর মধ্যেই, নিয়ে প্রথমটার ভিতরে আমি 1 মোল গ্লুকোজ দিলাম, পরেরটার ভিতরে 1 মোল চিনি দিলাম, তাহলে সম অণু মেশাচ্ছি, দুটোই সমগ্রাম অণু, তাহলে দুটো ক্ষেত্রেই অভিস্রবণ চাপের মান সমান হবে। অর্থাৎ স্থির উষ্ণতায় কোনো দ্রাবকের একটা নির্দিষ্ট আয়তনে সমমোল পরিমাণ যদি ভিন্ন ভিন্ন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব যোগ করি, প্রত্যেক ক্ষেত্রেই অভিস্রবণ চাপের মান সমান হবে। এই তিনটি হচ্ছে অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্র। এই তিনটি সমন্বয় করলে আমরা কি কি পাবো? পাই সমানুপাতিক সি ইন্টু টি। তাহলে সমানুপাতিক চিহ্নটা যদি তুলে দিতে চাই সেখানে একটা ধ্রুবক আনতে হবে, সেই ধ্রুবকটি হলো আমাদের আর, অতএব পাই সমান সমান সি আর টি। ঠিক আছে। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে এই সূত্রের সাহায্যে আমরা কি করে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি। তাহলে মনে করি একটি ডাব্লু গ্রাম অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব নেওয়া হলো। তাহলে দ্রাবের ওজন ডাব্লু গ্রাম, তার আণবিক গুরুত্ব এম, তাহলে মোল সংখ্যা কত? ডাব্লু/এম। আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হয় ওজনকে। এর সাথে কিছু একটা দ্রাবক মিশিয়েছি, যে কোনো পরিমাণ দ্রাবক মিশিয়ে আমি টোটাল ভি আয়তনের দ্রবণ তৈরি করেছি। তাহলে দ্রবণের মোট আয়তন ভি, তার মধ্যে দ্রাব আছে কত গ্রাম অণু, কত মোল? ডাব্লু/এম মোল। তাহলে ভি আয়তনের দ্রবণে যদি ডাব্লু/এম মোল দ্রাব থাকে, তাহলে 1 লিটার দ্রবণে কতটা আছে? ভি দিয়ে ভাগ হয়ে যাবে ডাব্লু/এম ইন্টু ভি। এখন 1 লিটার দ্রবণের ভিতরে যত গ্রাম অণু দ্রাব থাকে তাকেই আমরা ওর মোলার গাঢ়ত্ব বলি। তাহলে সি সমান সমান ডাব্লু/এম ইন্টু ভি। এবার আমরা সূত্রে এই মানটাকে শুধু বসিয়ে দেবো, আর কোনো কাজ নেই। আমরা জানি অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্রটা ছিল পাই ইজুকাল টু সি আর টি। সির জায়গায় শুধু ডাব্লু/এম ইন্টু ভি বসিয়ে দিলাম, ব্যাস। এই যে সূত্রটা পেলাম, এই সূত্রে যদি আমাদের আণবিক গুরুত্ব অজানা থাকে বাকি মানগুলো বসিয়ে দিয়ে আণবিক গুরুত্ব পেয়ে যাব, বা যে কোনো একটা মান যদি অজানা থাকে, পাই বাদে বাকিগুলো সব জানা থাকলো, তাহলে পায়ের মানটা শুধু বের করতে পারবো। মোট কথা পাই ইজুকাল টু WRT/MV, এই সূত্রের সাহায্যে আমরা আণবিক গুরুত্ব, বাষ্পচাপ, যে কোনো জিনিস বার করতে পারবো। নেক্সট আসি পুরনো একটি কথা, এই ভ্যান টপের সূত্রটা কোথায় কোথায় প্রযোজ্য হবে? সেম স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব লাগবে আর লঘু দ্রবণ লাগবে। আগে বলেছি যদি অসংযোজিত না হয়ে সংযোজিত হয়ে যায়, এদের অণুগুলো পরস্পরের সঙ্গে জুড়ে গিয়ে অণুর সংখ্যা কমে যায়, আর যেহেতু এগুলো সব সংখ্যাগত ধর্ম, অণুর সংখ্যা কমে গেলে সংখ্যাগত ধর্মও পাল্টে যাবে। একই রকমভাবে যদি তড়িৎ বিশ্লেষ্য হয়ে পড়ে তাহলে অণুর সংখ্যা বেড়ে যাবে, অণুর সংখ্যা বেড়ে গেলে সংখ্যাগত ধর্ম হয়, ভ্যান টপের মানে অভিস্রবণ চাপের মানও পরিবর্তিত হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে 3 ধরনের দ্রবণের কথা জানবো এবার। প্রথমটি নাম হচ্ছে আইসোটনিক দ্রবণ, হাইপোটনিক দ্রবণ আর হাইপারটনিক দ্রবণ। নামের মধ্যেই মানে লেখা আছে আইসো শব্দটা সমান সমান অর্থে ব্যবহৃত হয়। তো যদি আমরা এমন দুটি দ্রবণ নিয়ে তাদেরকে অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখি যে দুটি দ্রবণের গাঢ়ত্বই এমন যে কোনো দ্রবণের থেকেই কোনো দিকে দ্রাবকের প্রবাহ হচ্ছে না, সেই দুটি দ্রবণকে আমরা বলবো অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখতে পারলে সেই দ্রবণ দুটিকে আমরা বলবো আইসোটনিক দ্রবণ। আইসোটনিক মানে দুটি দ্রবণের মধ্যে কোনো দিকেই দ্রাবক প্রবাহ হবে না। সাধারণত আমরা যে সমস্ত অর্ধবেদ্য পর্দা ব্যবহার করি সেগুলি পুরোপুরি অর্ধবেদ্য হয় না, কিন্তু যদি পর্দাটা পুরোপুরি অর্ধবেদ্য হয় সেক্ষেত্রে আইসোটনিক দ্রবণের আর একটা নাম দেওয়া যায় আইসো অসমোটিক দ্রবণ, অর্থাৎ সম অভিসারক দ্রবণ।
আমরা সাধারণ কথায় আইসোটনিক আইসোঅসমোটিক দুটোকে প্রায় একই রকমভাবে ব্যবহার করতে পারবো। তাহলে দুটো দ্রবণ যদি আইসোটনিক হয়, প্রথম দ্রবণের ক্ষেত্রে অভিস্রবণ চাপ পাই1 সমান C1RT, যেটা প্রথম দ্রবণের মোলার গাঢ়ত্ব C1। একই রকমভাবে দ্বিতীয় দ্রবণের ক্ষেত্রে পাই2 সমান C2RT। এখন দুটো যদি আইসোটনিক হয় বা আইসোঅসমোটিক হয় তাহলে পাই1 সমান পাই2, তাহলে C1RT সমান C2RT, RT বাদ C1 সমান C2। অর্থাৎ দুটো যদি আইসোটনিক দ্রবণ সম অভিসারক হয় তাদের মোলার গাঢ়ত্ব সবসময় সমান হবে। নেক্সট আসবো দুটি টার্ম, হাইপোটনিক আর হাইপারটনিক। এই নাম দুটো মনে রাখতে গেলে একটা বিষয় মনে রাখলে কখনোই গুলিয়ে যাবে না, সেটি হচ্ছে হাই ব্লাড প্রেশারকে আমরা বলি হাইপার টেনশন, তাই তো? হাইপার মানে বেশি, অতিরিক্ত। তো দুটো দ্রবণকে যদি পাশাপাশি রাখা থাকে, দ্রবণ দুটিকে অর্ধবেদ্য পর্দা দিয়ে অবশ্যই পৃথক করা আছে, তাদের অভিস্রবণ চাপ সমান নয়। তাহলে যার অভিস্রবণ চাপ বেশি তাকে বলা হবে হাইপারটনিক দ্রবণ, যার অভিস্রবণ চাপ কম তাকে বলা হবে হাইপোটনিক দ্রবণ। আচ্ছা, যদি হাইপোটনিক আর হাইপারটনিক দ্রবণকে পাশাপাশি রাখা হয়, দ্রাবকের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে? নিম্ন গাঢ়ত্ব থেকে উচ্চ গাঢ়ত্ব, এখানে নিম্ন গাঢ়ত্বকে হাইপোটনিক, তাহলে দ্রাবকের প্রবাহ হবে হাইপোটনিক থেকে হাইপারটনিকের দিকে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা। আমাদের লোহিত রক্তকণিকা সাধারণত একটা অর্ধবেদ্য পর্দা দিয়ে আটকানো থাকে, যে ওর যে কোষ পর্দা লোহিত রক্তকণিকা সেটা অ্যাকচুয়ালি একটা অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য পর্দার ভিতরে যে লোহিত রক্তকণিকার অংশ থাকে তার গাঢ়ত্ব 0.84%। এই লোহিত রক্তকণিকাকে নিয়ে যদি আমরা তিনটে জায়গায় এখানে বলেছি পাতিত জলের মধ্যে ফেলি কি হবে? 4% NaCl দ্রবণে ফেলি তাহলে কি হবে? 0.84% NaCl দ্রবণে রাখি তাহলে কি হবে? প্রথমে বলি পাতিত জল আর লোহিত রক্তকণিকা, এদের মধ্যে লোহিত রক্তকণিকার কোষের ভিতরের গাঢ়ত্ব বেশি, অর্থাৎ লোহিত রক্তকণিকা এক্ষেত্রে হাইপারটনিক আর পাতিত জল হাইপোটনিক। এইভাবে যদি রাখি তাহলে কি কথা ছিল, যে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে দ্রাবক অর্থাৎ পাতিত জল লোহিত রক্তকণিকার কোষের মধ্যে প্রবেশ করবে। যত বেশি কোষের মধ্যে প্রবেশ করবে কোষটা তত ফুলে উঠবে, একসময় ফেটেও যাবে। এই ঘটনাকে বলা হয় হিমোলিসিস। ঠিক এর উল্টো ঘটনা ঘটে যখন আমরা লোহিত রক্তকণিকাকে 4% NaCl দ্রবণে রাখি। লোহিত রক্তকণিকার গাঢ়ত্ব ছিল 0.84%, তাহলে এবার হাইপোটনিককে লোহিত রক্তকণিকা, হাইপারটনিককে 4% NaCl। তাহলে 4% NaCl এর মধ্যে যদি লোহিত রক্তকণিকাকে রাখি, লোহিত রক্তকণিকার ভেতর থেকে জল এবার বেরিয়ে আসবে 4% NaCl এর মধ্যে, অর্থাৎ লোহিত রক্তকণিকা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে, বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ক্রিনেশন। ঠিক আছে, নেক্সট যেটা বলবো, যদি আমরা 0.84% NaCl দ্রবণে রাখি, লোহিত রক্তকণিকার নিজের গাঢ়ত্বই 0.84%, ওকে যদি 0.84% NaCl এর দ্রবণের মধ্যে রাখা হয়, দুজনের গাঢ়ত্বই সমান, মানে দুটোই আইসোটনিক দ্রবণ, কোনো দিকেই আর দ্রাবকের প্রবাহ হবে না, অর্থাৎ লোহিত রক্তকণিকা সংকুচিতও হবে না, প্রসারিতও হবে না। এই ঘটনাটির জন্যে আমরা নর্মাল স্যালাইন হিসাবে 0.84% NaCl এর জলীয় দ্রবণ ব্যবহার করি, যাকে প্রমাণ লবণ জলও বলা হয়। কখনো কখনো স্যালাইনের অভাব পূরণ করতে আমরা এই লবণ হালকা, এই যে 0.84% লবণ জল, সেটাকেও আমরা ব্যবহার করে থাকি। এবার একটু জেনে নিই, এই যে অভিস্রবণ বিষয়টা আমরা পড়লাম, তার জীব জগতে তার কি গুরুত্ব? প্রচুর গুরুত্ব আছে, তার মধ্যে কয়েকটা জাস্ট আমি তুলে ধরেছি। উদ্ভিদ দেহে মূলরোম দ্বারা যখন জল শোষিত হয়, বা বীজের অঙ্কুরোদ্গম হয়, বা পত্ররন্ধ্রে খোলা বন্ধ, এই যে ঘটনাগুলো, সেক্ষেত্রে অভিস্রবণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর প্রাণী দেহের ক্ষেত্রে যে কোনো রক্তকোষ বা যে কোনো কোষ তার ভেতরে আর বাইরে জলের ভারসাম্য বজায় রাখতে, বা রক্ত থেকে আমাদের কলাকোষের ভিতরে জলের যে আদান প্রদান, এই সব বিষয়ে অভিস্রবণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা অভিস্রবণ চাপ সংক্রান্ত একটা অঙ্ক দেখে নিই। হিমাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন বা স্ফুটনাঙ্কের উন্নয়নে যে অঙ্কগুলো আমরা দেখেছি, তার থেকেও এই অঙ্কগুলো সোজা। কেমন একটা অঙ্ক বলি, 300 কেলভিন উষ্ণতা, 500 ml 2.5% ইউরিয়ার জলীয় দ্রবণের সঙ্গে 500 ml 2% সুক্রোজ যদি আমরা মেশাই, তাহলে দ্রবণের অভিস্রবণ চাপের মানে কত হবে আর কি। তাহলে আমরা অভিস্রবণ চাপ বের করবো, মানে প্রথমেই মাথায় সূত্রটা আনতে হবে, পাই = CRT, আমাদের পায়ের মান বের করতে হবে। আর একটা ধ্রুবক, তার মান আমরা এসআই পদ্ধতিতে জানি, লিটার অ্যাটমসফিয়ার এককে 0.082, টি মানে টেম্পারেচার, কেলভিন স্কেলে 300 কেলভিন, এটাও দেয়া আছে আমাদের। তাহলে বের করতে হবে কি, আপাতত মোলার গাঢ়ত্ব সি।
মোলার গাঢ়ত্ব বের করতে গেলে মোট দ্রবণের মান বের করে নিতে হবে, আর দ্রবণে দ্রাব যারা আছে তাদের মোলার সংখ্যা বের করতে হবে। প্রথমে বলি, মোট দ্রবণ আছে 500 ml ইউরিয়া আর 500 ml সুক্রোজ, মোট 1000 ml মানে 1 লিটার। এবার 500 ml 2.5% ইউরিয়া দ্রবণে কতটা ইউরিয়া আছে? নর্মাল হিসেব 500 গুণ 2.5/100 12.5 গ্রাম। একইভাবে 500 ml 2% সুক্রোজ দ্রবণে কতটা সুক্রোজ আছে? 500 গুণ 2/100 মানে 10 গ্রাম। এবার এদের প্রত্যেকের মোল সংখ্যা বের করবো। মোল সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? এদের ওজনগুলোকে এদের আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হবে। ইউরিয়ার সংকেত CONH2 মানে আণবিক গুরুত্ব হচ্ছে 60। তাহলে যখন ইউরিয়ার মোল সংখ্যা বের করব, এর ওজনটাকে 60 দিয়ে ভাগ করব। একই রকমভাবে সুক্রোজের মোল সংখ্যা বের করার সময় ওর আণবিক গুরুত্ব 342 দিয়ে ভাগ করতে হবে। করলে আমরা দুটোর মোল সংখ্যা পেয়ে গেলাম। তাহলে মোট মোল কত? এই মোল সংখ্যা দুটোকে যোগ করব। তাহলে 1 লিটার জলে যত মোল থাকে সেটাকেই ওর মোলার গাঢ়ত্ব বলা হয়। অর্থাৎ পেয়ে গেলাম দ্রবণের মোলার গাঢ়ত্ব C = 0.2375। এবার নর্মাল সূত্রে বসিয়ে দিতে হবে। এই সির মান পেয়ে গেলাম, আর এর মান 0.0821, আর টির মান বলাই ছিল। উত্তর হচ্ছে 5.85। যেহেতু এটা চাপের একক, তাহলে এর এককটা হবে অ্যাটমসফিয়ার। ঠিক আছে। নেক্সট লাস্ট যে বিষয়টা বলবো আজকে, সেটি হচ্ছে বিপরীত অভিস্রবণ কি। বিষয়টার নামটা আমরা অনেকেই শুনেছি, RO প্রসেস শুনি না, রিভার্স অসমোসিস। এই পিওরিড বা এই জাতীয় কিছুতে অ্যাডের সময় দেখবে বলবে RO পদ্ধতিতে কাজ করে। সেটা কি? আমরা শুরুর থেকে যেটা বললাম কি, কোনো দ্রবণ আর বিশুদ্ধ দ্রাবককে যদি অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখি, তাহলে দ্রাবকটা দ্রবণের মধ্যে প্রবাহিত হতে থাকে, যেটাকে আমরা বলেছিলাম অভিস্রবণ। এখন যদি আমরা অভিস্রবণ বন্ধ করতে চাই, এর উপরে একটা চাপ প্রয়োগ করেছিলাম, যে চাপটা প্রয়োগ করলে এই অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেছিল। এই চাপের মান যদি আমরা বাড়াতে থাকি, অর্থাৎ অভিস্রবণ চাপের থেকেও যদি বেশি চাপ প্রয়োগ করি, তখন কি হবে? তাহলে প্রথমে নর্মাল প্রবাহ হচ্ছিল, চাপ প্রয়োগ করে প্রবাহটা বন্ধ করে দিলাম। এবার যদি অতিরিক্ত চাপ প্রয়োগ করি, তাহলে কি হবে? উল্টো দিকে প্রবাহ হবে। দ্রাবকটা এবার দ্রবণ থেকে বিশুদ্ধ দ্রাবকের দিকে যেতে থাকবে। এই যে ঘটনাটা, অর্থাৎ অভিস্রবণ চাপের থেকে বেশি পরিমাণে চাপ প্রয়োগ করে দ্রবণ থেকে যদি বিশুদ্ধ দ্রাবকের দিকে দ্রাবকের প্রবাহ ঘটানো যায়, দ্রাবক কোন দ্রাবক? দ্রবণের দ্রাবক। সেটা কোথায় যাবে? বিশুদ্ধ দ্রাবকের দিকে। সেই ঘটনাটাকে আমরা বলবো রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ। এর একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রয়োগ আছে লবণ তৈরির ক্ষেত্রে। কি করা হয়? লবণ তৈরির সময় লবণাক্ত জল আর বিশুদ্ধ জলকে সেলুলোজ অ্যাসিটেট জাতীয় অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখা হয়। রাখলে নর্মালি কি হওয়ার কথা? গাঢ়ত্ব কার বেশি? লবণাক্ত জলের বেশি, বিশুদ্ধ জলের কম। নর্মালি বিশুদ্ধ জলটা লবণাক্ত জলের মধ্যে যাওয়ার কথা ছিল। এখন যদি আমরা এর উপরে অভিস্রবণ, লবণাক্ত জলের থেকেও অভিস্রবণ চাপের বেশি চাপযুক্ত কোনো বেশি চাপ প্রয়োগ করি আর কি, তাহলে কি হবে? উল্টো ঘটনা ঘটবে। অর্থাৎ গাঢ় দ্রবণ থেকে এবার লঘু দ্রবণের দিকে দ্রাবক যাবে। গাঢ় দ্রবণের মধ্যে দ্রাবক কে আছে? জল। তাহলে আমরা যদি লবণাক্ত জল আর বিশুদ্ধ জলকে অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রেখে ও লবণাক্ত জলের যে অভিস্রবণ চাপ, তার থেকে বেশি চাপ প্রয়োগ করি, তাহলে লবণাক্ত জল থেকে জল বেরিয়ে বিশুদ্ধ জলের মধ্যে গিয়ে প্রবেশ করবে। অর্থাৎ লবণাক্ত জল থেকে জল আস্তে আস্তে বেরিয়ে যাবে, পড়ে থাকবে কি? লবণ। সেই লবণটা আমরা সংগ্রহ করতে পারবো। তো আজকের মতো এটুকুই। আর দ্রবণ থেকে জাস্ট একটা পার্টে পড়লে দ্রবণ অধ্যায়টা পুরো শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো তবে এটুকুই থাকলো। সবাই ভালো থেকো।